আপনারা দেখছেন এইচটেন বাংলা। ভোটের লড়াই কার্যত শুরু হয়ে গেছে। আর সেই ভোটের লড়াইয়ের যেমন কর্মীরা তারা রাস্তায় নেমে প্রচার করছেন, ঠিক সেইভাবেই আমাদের মধ্যে আজকে আমরা স্টুডিওতে পেয়েছি বর্তমান কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বামপন্থ সমর্থিত সিপিআইএম এর লিবারেশন প্রার্থী লাবণী জঙ্গি। লাবণী ম্যাডাম, আপনাকে এইচটেন বাংলায় স্বাগত জানাই। ধন্যবাদ। এইচটেন বাংলার আজকের প্রার্থীর মুখোমুখি অনুষ্ঠানে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি লাবণী জঙ্গিকে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা লাবণী জঙ্গির কাছ থেকে অবশ্যই কিছু প্রশ্ন শুনবো এবং তার উত্তর আমরা জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, জেনেছি যে আপনি একজন খ্যাতনামা শিল্পী এবং সব থেকে একটা ইন্টারেস্ট বিষয় যে আপনি রিসেন্ট মানে পরিযায়ী যে সমস্ত শ্রমিক হয় তাদের নিয়ে আপনি তাদের জীবনী নিয়ে একটা পিএইচডি সম্পূর্ণ করেছেন। আমরা জানি বা সকলে জানে যে রাজনীতি মানে কি, রাজপথের লড়াই, চিৎকার, স্লোগান। কিন্তু আপনি যেহেতু একজন শিল্পী, সে জায়গায় দাঁড়িয়ে শিল্পী মানে কি, তার ছবিতে কথা বলে, তার শান্ত দৃঢ়তার একটা মানে প্রকৃতির বিষয় নিয়ে কথা বলে। হঠাৎ তাতে আবার আপনি বর্তমান লিবারেশনের একজন প্রার্থী, মানে লিবারেশন মানে কি, সেখানে তাদের রাজপথের লড়াই। হঠাৎ তুলির টান মানে ছেড়ে আজকে রাজনীতি কেন আসলেন? শিল্পী মানুষেরা তো খুব সংবেদনশীল হয়। আসলে খুব হঠাৎ করে তাদেরকে রাজনীতির মঞ্চে যে তারা আসতে পারে সেটা কল্পনা করা একটু কঠিন হয়। প্রথম ক্ষেত্রে আমার যখন এই রাজনীতিতে এসেছি তখন একটু সমস্যা মনে হয়েছে যে এটা হতে পারে যে এই রাজনীতিতে আসা সেই সংবেদনশীলতাকে কি আসলেই কোনোভাবে ক্ষুণ্ণ করবে। কিন্তু আসলে আমার মনে হয় বা এই সময় আমাদের মনে হওয়া দরকার যে যে কোনো সংবেদনশীল মানুষ আজকে রাজপথের লড়াইয়ে সামিল তাকে হতেই হবে। কারণ সারা গোটা বিশ্বে জুড়ে যখন শিশু হত্যা হচ্ছে অবিরত, এক জেনোসাইড, সেই জেনোসাইডের সময় শিল্পীরা, লেখকরা, যে মানুষেরা পড়াশোনা করছেন তারা যদি সোচ্চার হয়ে রাস্তায় নামেন তাহলে কারা নামবেন? তারা তাদের তুলি, তাদের কলম, তাদের যা যা হাতিয়ার আছে মানুষের কাছে পৌঁছানোর, সেই সব কিছু নিয়ে আসলে এই সময়ের বুকে নামা উচিত। এবং শুধু সেটা সারা ভারতবর্ষে, সেটা যারা বিশ্বের কথা বলছি, যখন বিশ্বে যেমন এক গণহত্যার বর্বরচিত কাহিনী আমরা দেখতে পাচ্ছি, আমার ভারতবর্ষে 2014 পর থেকে ভয়াবহ যে মব লিঞ্চের ঘটনা, প্রত্যেক দিন একজন শিল্পী হিসাবে যখন দেখছেন যে রাস্তায় কোনো একটি সম্প্রদায়ের মানুষের খাওয়া দাওয়া, তার থাকার কারণের জন্য তাকে রাস্তায় ফেলে খুন করা হচ্ছে, ধর্মীয় উস্কানিতে তাকে তার জীবনটাকে শেষ করে দেওয়া হচ্ছে। এরপরে আসছে যে অন্যান্য রাজ্যে আমি যে গবেষণার কাজটা করি পরিযায়ী শ্রমিক নিয়ে, আমার পরিযায়ী শ্রমিক নিয়ে শুধু তো গবেষণা কাজে তাদের নিয়ে লিখলে হবে না, তাদের জন্য লড়াই নামার খুব প্রয়োজন বোধ মনে করছি। কারণ এই বাংলা থেকে যে সমস্ত পরিযায়ী মানুষ আজকে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন, হিন্দু মুসলমান নির্বিশেষে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে মব লিঞ্চ করা, তাদেরকে খুন করা, হত্যা করা, তাদের সাথে বর্বরচিত মানে ঘটনা তাদের সাথে প্রতিনিয়ত হয়ে চলেছে। এই এই সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজনীতির মধ্য দিয়ে এই মানুষদের পাশে এসে দাঁড়ানো হয়তো একরকম সম্ভব হবে। সেখানে তুলি এবং কলমের সাথে সাথে রাস্তায় রাজপথে নামাটা বিশেষ সময়ের প্রয়োজন বলে আমি মনে করছি। আচ্ছা, এই মুহূর্তে দ্বিতীয় একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে চাই। প্রথমত কি বলুন তো, যে সংসদীয় রাজনীতির চেয়ে প্রান্তিক মানুষের প্রত্যক্ষ লড়াই বেশি জোর দেয় লিবারেশন ফ্রন্ট। এখন বিষয় হচ্ছে এটাই যে বামফ্রন্ট তারা তাদের জায়গা থেকে স্ট্যান্ড করে দাঁড়িয়ে এখন জোট করলো। এখন আপনি বলুন আমাকে যে কি রসায়ন রয়েছে বর্তমান কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় হঠাৎ করে জোট। আমরা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় জানি এখানে দ্বিমুখী লড়াই হয়, সেখানে তৃণমূল এবং বিজেপি। এখন কি সামনে সেখানে ত্রিমুখী লড়াই কোনো সম্ভাবনা রয়েছে? কেন বলছি বলুন তো, কারণ 2021-এ যদি আমি রেজাল্ট দেখি, সেখানে বামফ্রন্ট তারা 15,600 সামথিং একটা রেজাল্ট করেছিল এবং আপনার দল মাত্র 868টা, মানে 0.5%। আপনি আমাকে বলুন যে কোন রসায়নে বলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় আপনার দল আবার ঘুরে যেতে পারে? আপনি শুধুমাত্র একটা জায়গাতে ছোট্ট করে আমি বলতে চাইবো, এটা দ্বিমুখী লড়াই আছে। আচ্ছা, শুধু একবারের বিধানসভাতে একবারের মিডিয়ার প্রোপাগান্ডা, গোটা দেশ জুড়ে বিজেপির যে আস্ফালন, তার কেন্দ্রীয় শক্তি মানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে মানুষের মধ্যে বিভাজনের ত্রাস রাজনীতি, সেইটার কারণে এটা এই পুরো রাজ্যে এমন একটা ব্যাপার তৈরি করা হলো যে এটা দ্বিমুখী লড়াই হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে। লড়াইটা যদি আপনি হিসাব দেখেন, ঠিক তার আগেও
2016-র যে বিধানসভা সেটা কিন্তু দ্বিমুখী, বামফ্রন্ট এবং তৃণমূলের মধ্যে ছিল। এবং তার আগের যে বিধানসভা নির্বাচনগুলোতে সেখানে বামফ্রন্ট একটা ভয়ঙ্কর ভালো সুন্দর রেজাল্ট তারা করেছে। তো এখানে কিন্তু ওই যে একটা বছরের একটা বারের শুধুমাত্র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যদি বলেন তৃণমূল আর বিজেপির দ্বিমুখী লড়াই, সেটা আমি বলবো যে ঐতিহাসিক একটা ভুল হচ্ছে। আমাদের অঞ্চলটা আসলেই কখনো বিজেপির অঞ্চল ছিল আমরা না। বিষয়টা সেই কি বলতো, অর্থে যেহেতু আমরা দেখছি যে এখানে 3.05 এবং আপনার দল মাত্র 0.5%, মানে পার্সেন্টেজ ধরুন যেখানে 47 সামথিং তারা তৃণমূল একটা স্ট্যান্ড করছে, সে জায়গায় দাঁড়িয়ে তো আমরা বলতেই পারি। আপনি বলুন যে আপনার দল আগামীতে দ্বিমুখী লড়াই আপনারা কিভাবে পৌঁছাবেন, মানে আমরা বিজেপি কে আপনারা পিছু ছাড়বেন কিভাবে বলুন? একদমই একদমই প্রথমত তো এই নির্বাচন সভা যে বিধানসভার যে এইবারের যে নির্বাচনী ইয়েতে সেখানে কিন্তু বিজেপির কোনো অবস্থান নেই, এটা চারিদিকে তাকালে আপনি বুঝতে পারবেন। বিজেপি একটা কর্পোরেট শক্তি দিয়ে শুধুমাত্র প্রচুর পরিমাণে ঝান্ডা লাগাচ্ছে, প্রচুর পরিমাণে পোস্টারিং করবে। সে একরকম ভাবে কেন্দ্রীয় সরকারের যে তার ক্ষমতা আছে সেটা ব্যবহার করে সে চাইবে এই লড়াই দ্বিমুখী লড়াই তৈরি করতে। কিন্তু এই লড়াইটা আসলে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম এর লিবারেশনের সাথে হচ্ছে তৃণমূলের লড়াই। এটা দ্বিমুখী লড়াই আছে বামপন্থীদের সাথে। আজকে তৃণমূলের যে অপশাসন এবং যে ধরনের দুর্নীতি এই অঞ্চলে 3 বারের যে মন্ত্রী সাহেব করেছেন তার বিরুদ্ধেই হচ্ছে। এবং বিজেপির কথা বলি, বিজেপির নিয়ে যেটা আপনি বলছেন, শুধুমাত্র একবারের বিধানসভা নির্বাচনে এবং মিডিয়ার প্রচারে যেভাবে দেখানো হচ্ছে যে তাদের প্রচুর ভোট সংখ্যা বেড়েছে, সেই থেকে মানুষ কিন্তু সরে আসছেন। কারণ বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি, বিজেপি যে হিন্দু ভোট আলাদা করার যে ষড়যন্ত্র করেছিল, মানুষকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার নামকরণ করে উদ্বাস্তু মানুষদেরকে ভয় দেখিয়ে একরকম যে আমরা থাকলে তোমরা সুরক্ষিত থাকবে, তোমাদের এই দেওয়া হবে ওই দেওয়া হবে। বিজেপিও জানে 19 সাল থেকে যখন এই হাওয়া তৈরি করা হলো, কিন্তু এখানকার উদ্বাস্তু মানুষরা বুঝেছিলেন যে তারা হয়তো বিজেপিকে পাশে পাবেন তাদের নাগরিকত্বের জন্য। তারা কিন্তু 26 এসেও জানেন কোনো নাগরিকত্ব নিয়ে বিজেপি কিচ্ছু কোনো ধরনের আগে কোনো কাজ করেননি। উল্টে শুভেন্দু আমাদের বিজেপির যিনি এখন মুখ হয়ে দাঁড়িয়েছেন, তিনি কি বলছেন যে এসআইআর নাকি ব্রেকফাস্ট, তাহলে লাঞ্চ আর হচ্ছে ডিনার এখনো নাকি বাকি আছে। তাহলে কত প্রান্তিক মানুষ, হিন্দু মুসলমান মানুষেরা তো তাও তাদের জমির দলিল নিয়ে দাঁড়াতে পারবেন। কিন্তু যে আপনাকে একটা আমি ছোট্ট করে ধরিয়ে দিচ্ছি, আপনি যেটা বলছিলেন এসআইআর এর রিসেন্ট আমরা যে অ্যাডজুডিকেশন যে সমস্ত নাম তার প্রথম লিস্ট এবং সেকেন্ড লিস্ট বেরিয়েছে, সেখানে আমরা দেখছি কি যে বিভিন্ন বুথে 90% কিন্তু অনেকে ডিলিট হয়ে গেছে। কিন্তু যারা ডিলিট হয়েছেন তারা আমরা সবাই জানি যে এই সংখ্যার জায়গা থেকে তারা বিচারের জায়গাতে তাদের যে কাগজপত্র আছে এবং তারা যে এখানকার নাগরিক, সেটা কিন্তু তারা সোচ্চারভাবে আগামী দিনের লড়াই যেতে পারবেন। এবং আমরা বামপন্থীরা আজকে শুধুমাত্র ভোটের লড়াই নয়, খুব সোচ্চারভাবে যারা ডিলিট হয়েছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, এটা কিন্তু শুধুমাত্র মুসলমানরা বাদ গেছেন আর হিন্দুরা, এটা কিন্তু একইভাবে বিপর্যয়ের মধ্যে ফেলা হয়েছে প্রান্তিক শ্রমজীবী মানুষদেরকে। তাদের লড়াইয়ের দীর্ঘ সময় ধরে এই যে আগামীর যে এই সামনের আমরা 30 তারিখে একটা কর্মসূচি নিচ্ছি, এরপর পরপর কর্মসূচি আমরা গ্রহণ করব আমাদের বামপন্থী দলগুলির পক্ষ থেকে, যে মানুষের উপর নির্যাতন তৈরি করা হয়েছে একরকম ভাবে এসআইআর এর নাম করে, তাদের সাথে থাকার। এবং বিজেপির কথা বলছেন, বিজেপি শুধুমাত্র এই যে বিজেপির মুখোশটা আস্তে আস্তে খুলে পড়ছে। সে বলছে নাকি রাজ্যে সে নারী সুরক্ষা দেবে, তাহলে উন্নাও হাতরস এইরকম যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে নারীদেরকে ওরকম ভাবে পুড়িয়ে দেওয়ার যে কাহিনী, এই তো আপনি যদি বিজেপির কাঠুয়ার কথা তো মানুষ জানে। হ্যাঁ, একটু গবেষণা একটু যদি খবরের দিকে মেন স্ট্রিমের মিডিয়া যদি খবর করে তাহলে বুঝতে পারবে বিজেপি কোনোদিন তার নিজের রাজ্যগুলোতে, যারা ডবল ইঞ্জিনের সরকার বলে দাবি করছে, কোনোদিন সুরক্ষা নারীদের দিতে পারেনি, কোনোদিন প্রান্তিক মানুষের হয়ে কথা বলতে পারেনি। জঙ্গল কেটেছে, জমি কেটেছে, পাহাড় কাটছে, আরাবল্লীর সমস্ত ভয়ঙ্কর ভাবে বিপর্যয় প্রকৃতির ওপরও ডেকে নিয়ে আসছে। শুধু প্রকৃতির সাথে জড়িত যে শ্রমজীবী মানুষ, প্রান্তিক মানুষ, তাদের জীবনের ওপরও আঘাত বিজেপি এক এক করে নিয়ে আসছে। আর বিজেপির কেন ভোট হবে না এই বিধানসভা কেন্দ্রে, কেন দ্বিমুখী লড়াই, এটা আমাদের বামপন্থী এবং তৃণমূলের সাথে হবে, এটার একটা সব থেকে বড় কারণ হচ্ছে বিজেপি 2016 সাল থেকে এই যে শ্রমজীবী আমাদের যে মানুষদেরকে লাইনে দাঁড় করাচ্ছেন। 16 সালের নোটবন্দির লাইন, তারপরে যখন করোনা কোভিড হলো তখন একটা দীর্ঘ শ্রমজীবীদের লাইন,
তারপরে আবার হচ্ছে এই যে এসআইআর আর এনআরসির যে বিয়েগুলো আসলো, সেগুলোতে লাইন নাম ঠিক করার জন্য, এখন আবার গ্যাসের লাইন। এখন কোন মানুষটা আপনি হিন্দু মুসলমান বাদ ইয়ে করতে পারবেন, বিভাজন করতে পারবেন? এই অঞ্চলের কৃষ্ণনগর দক্ষিণের প্রত্যেকটা মানুষ গ্যাসের ক্রাইসিসে ভুগছে, তাদের বাড়িতে গ্যাস নেই, রান্না নেই। তাহলে এটার জন্য দায়ী কে? কেন্দ্রীয় সরকার, বিজেপি। এবং কেন্দ্রীয় সরকার ইয়ে করে যে ইসরায়েলের মতো যুদ্ধবাজ শিশু হত্যাকারীর পাশে গিয়ে যে দাঁড়ালো, তার ফলে যে এই যে ক্রাইসিসটা তৈরি হলো গোটা দেশে, সেইটা দায়ী হচ্ছে এই গ্যাস বন্ধ হওয়ার। তো সেই কারণে মানুষ এগুলো সব জানে, মানুষ বোঝে, আমি বিশ্বাস করি। এবং একটা দিন একটা বার হয়তো তারা ভেবেছিল, যেটা আপনি যেটা উল্লেখ করছেন যে এই দ্বিমুখীর কথা বলছেন, 2021-এর বিধানসভা নির্বাচন, সেটা দ্বিমুখী তৃণমূল আর বিজেপির হতে পারে, কিন্তু মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। বিজেপির এই যে ভয়াবহ দেশকে একরকম মানে শোষণ এবং লাঞ্ছনার জায়গাতে শ্রমজীবী মানুষদের ফেলে দেওয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে আর বিজেপির কোনো ভোটারদের মধ্যে হিন্দু মুসলমান নির্বিশেষে কারোর কিন্তু অ্যাকসেপ্টেন্স নেই, মানে সেখানে তার সেই প্রার্থী। আচ্ছা বেশ, মানে আপনি বলছেন যে 26-এ এবার আমাদের আপনাদের দ্বিমুখী লড়াই, সেটা তৃণমূল ভার্সেস আপনাদের দল, বামপন্থী দলের। আচ্ছা বেশ। আপনার কাছে আরেকটা প্রশ্ন আমার, যে তৃণমূলের উন্নয়ন এবং বিজেপির হিন্দুত্ব, এইটা তো প্রথম কথা আমার বলার নয়, সাধারণ মানুষই বলছেন। প্রথম কথা যে তৃণমূলের উন্নয়নের শব্দটা যেটা বলছেন, আপনি বলেন এই যে টিবি হসপিটালটা কত বছর ধরে একরকমভাবে বন্ধ হয়ে আছে। আজকে বিড়ি শ্রমিকদের সাথে কথা বলছি, তাদের একটা কার্ড ছিল যেখানে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতেন, সেই কার্ডটা 2011-এর পরবর্তী কাল থেকে বন্ধ হয়ে আছে। মানুষের এই পুরো এরিয়াতে আপনি নিজে জানেন যে কতগুলি বেকার যুবক চাকরি না পেয়ে বসে আছে। তো এই পুরো যে উন্নয়নের একটা ফাঁপা গল্প আমাদের মন্ত্রী সাহেব দিচ্ছেন, সেটাকে কি মানুষ জানে? তো মানুষ জানছেন যে তারা প্রান্তিকভাবে প্রত্যেকদিন যে সংঘর্ষের মধ্যে, যে লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, এখানে কাজ নেই। শ্রমজীবী মানুষের একটা বড় অংশ নদিয়ার থেকে পুরো অন্য কেরালাতে বা অন্য রাজ্যগুলোতে মাইগ্রেশন করছেন, পরিযায়ী হচ্ছেন। তো সেইখানে উন্নয়নের গল্পটা এখন খুব ফাঁপা। দ্বিতীয়ত বিজেপির হিন্দুত্ব বলছে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করে দেবো। আজকে মানুষ এতটুকুনি বুঝবেন না যে সংবিধান থাকার কারণে আজকের যে এখানকার যে দলিত সম্প্রদায়ের মানুষেরা আছেন, তারা এখনো পর্যন্ত সুরক্ষিত আছেন। আজকে বাবা সাহেব আম্বেদকর সংবিধান তাদের জন্য, আমাদের জন্য প্রণয়ন করেছিলেন। সেই কারণে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা অন্তত নিজেদের সুরক্ষার জন্য লড়াইটুকুনি দিতে পারি। আপনি দেখেন উত্তরপ্রদেশের মতো রাজ্যে, যেখানে একটু ঘোড়ায় চড়ে বিবাহ করতে যাওয়ার জন্য দলিত মানে হিন্দুকে পিটিয়ে মেরে ফেলা হয়, মন্দিরের ইয়েতে পা রাখার জন্য তাকে পিটিয়ে মানুষের সামনে মেরে দেওয়া হয়। তাহলে সেই রকম রাজ্য তো আমরা চাই না। আমরা কাদের সাথে থাকি, কাদের সাথে বাঁচি? প্রথম কথা আমাদের এই কথাটা ভাবতে হবে। বিজেপি সরকার তৃণমূলের উন্নয়ন যেমন ফাঁপা, বিজেপির এই যে হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করার যে স্বপ্ন যেরকম করে মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেইটা এত ক্ষীণ, এত দুর্বল আপনারা ভাবতেই পারবেন না। কারণ আমি এখানে যেখানে বসে আছি, এটা চৈতন্য দেবের জমি, এই ভালোবাসার জমি। সেই জমিতে কি করে বিজেপি একটা হিন্দুত্ববাদের ইয়ে ঢুকিয়ে দিতে পারে? এখনো মানুষ কৃষ্ণ প্রেমের গান গায় সন্ধ্যেবেলায়। হ্যাঁ, সেখানে কোন হিংসা? যে কৃষ্ণ প্রেম জানে, সে মানুষকে ভালোবাসতে জানবে। সেই মানুষেরা আসলে আমরা একত্রিতভাবেই আছি। এই যে কৃষ্ণনগর দক্ষিণ দেখছেন, আমার এই বন্ধু বান্ধব, আমার এই যারা মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, আমরা আমাদেরকে জড়িয়ে একসাথে ভালোবেসে একসাথে বাঁচার স্বপ্নটা দেখেন বলেই এখনো পর্যন্ত বড় কোনো দাঙ্গা এখানে আসবে না, এই প্রতিশ্রুতি আর বিশ্বাসটুকুনি রাখা যেতে পারে। তো এইখানেই বিজেপি ব্যর্থ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন, যে কৃষ্ণনগর দক্ষিণের আপনি তো একজন প্রার্থী, তো আমার প্রথম এবার জানতে খুব ইচ্ছা করছে আরেকটা বিষয়, যে এটা যেহেতু একটা কৃষি প্রধান এলাকা এবং চাষিদের একটা চাষবাস নিয়ে ব্যস্ত থাকে, তো রিসেন্ট আমরা একটা মহামৈত্রের একটা অডিও শুনলাম, সেখানে কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে একটা অডিও বেশ ফাঁস হলো, যেটা খুব ভাইরাল। সেখানে কি তাদের চাষিদের বিভিন্ন ধরনের সার বলুন বা কিছু বীজ বলুন কালোবাজারি হয়, চাষিরা সঠিক জিনিসের দাম পায় না। তো আপনারা এই মানে ক্ষেত মজুর চাষিদের জন্য আপনাদের কি স্ট্যান্ড রয়েছে বলুন? এবছর সব থেকে ভয়ঙ্কর করুণ কাহিনী যেটা হচ্ছে, সেটা হচ্ছে আলু চাষিদের। আলু চাষিরা শুধুমাত্র মানে আমাদের কৃষ্ণনগর দক্ষিণে নয়, পুরো গোটা রাজ্য জুড়েই আলু চাষিদের ভয়াবহ পরিস্থিতি। সেখানে সরকার কি করছে, সরকার কোন ভূমিকা পালন করেছে, এটা আমরা কিন্তু কেউ জানি না।
প্রথমত যে কোনো ফসলে একটা যে মিনিমাম তার যে দাম এবং কৃষকদের একটা নিরাপত্তার যে জায়গা, সেটা সুনিশ্চিত করতে কিন্তু রাজ্য সরকার এবং আমাদের 3বারের মন্ত্রী সাহেব যিনি বলছেন যে অনেক উন্নয়ন করেছেন, তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন। আর এই ব্যর্থতার জায়গাগুলোকে একজন শিক্ষিত পড়ুয়া জায়গা থেকে, যে আমরা বামপন্থার জায়গা থেকে এই প্রশ্নগুলো প্রত্যেক দিন পড়ে যাব, এটা একরকম। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমাদের রাস্তার ধারে আপনি দেখবেন কৃষি মান্ডি, বড় বড় বিল্ডিং গুলো হয়েছে। এই বিল্ডিং গুলো কারা চালায় আপনারা নিশ্চয়ই জানবেন, আপনারা একটু খবর করলেই পাবেন যে সেইখানে আসলে কি সরাসরি কৃষকরা তারা সেখান থেকে মানে ইয়ে পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, না সেখানে মিডিল ম্যান একজন তৈরি হয়ে যাচ্ছে, যারা এই কৃষি মান্ডিগুলো যেগুলো কৃষকের সাথে তৈরি হয়েছিল সেগুলোর মানে সেখান থেকে একটা অন্য রকমের লাভ চলে যাচ্ছে একটা মধ্যবর্তী শ্রেণীর কাছে। তো এই জায়গাগুলোকে আমরা যদি আমাকে যদি এখান থেকে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা থেকে নির্বাচনে জয়ী করা হয়, আমি এই লড়াইটা আমি বিধানসভা পর্যন্ত আমার মানুষের জন্য, কৃষক মানুষ, শ্রমিক মানুষ, বিড়ি শ্রমিক এবং প্রাণ ও প্রকৃতি, আমাদের যে অঞ্চলটা নদী কেন্দ্রিক আমাদের অঞ্চল, তার জন্য লড়াইটা আমরা বিধানসভা পর্যন্ত নিয়ে যেতে পারবো। এইটার জন্যই একটা আবেদন যে আমাকে যদি আমার অঞ্চলের মানুষ নির্বাচন করেন, তাহলে আমি তাদের হয়ে লড়াইয়ের একটা বড় বার্তা বিধানসভায় নিয়ে যেতে আচ্ছা, পারবো। আপনি নদী কেন্দ্রিক কথা বলছিলেন, আমার এই মুহূর্তে একটা মানে জানতে খুব ইচ্ছা করছে। যেহেতু কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার আমি সাধনপাড়া 1 বলছি, বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের কথা বলছি, যেগুলো কিন্তু সত্যি নদী কেন্দ্রিক এবং তাদের বেশিরভাগ যারা চাষবাস করেন তাদের কিন্তু অনেক জমি তারা কিন্তু গঙ্গায় ভেঙে যাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের বর্তমান আপনাদের কি স্ট্যান্ড হতে পারে, বা আপনারা এটা নিয়ে কি পরিকল্পনা করছেন? এটা খুব বড় একটা ব্যাপার। এটা শুধুমাত্র নদী ভাঙনের সাথে আজ যুক্ত নেই। আমি একটি ছোট্ট তথ্যচিত্র 8 মিনিটের বানিয়েছি। এটা হচ্ছে বাহিরচড়া গ্রামের। এই পুরো গোটা রাজ্যেই নদী ভাঙন নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে ভয়াবহ সুন্দর ভূমিকা হওয়ার কথা ছিল, কারণ নদী ভাঙনে মানুষ শুধু ঘর হারায় না, তার দলিল দস্তাবেজ সবকিছু হারিয়ে যায়। ধরুন আজকে কেন্দ্র সরকার এসে এসআইআর করছে, কিন্তু সেই মানুষটার নদী ভাঙনে তার ঘর হারিয়েছে, সেই ঘরে যা দলিল পত্র যা কিছু ছিল তার ডকুমেন্ট, সেটা উনি রক্ষা করতে পারেননি। এবার উনি সবুজ কোথায় দেখাবেন? সেখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই যে নদী ভাঙন নিয়ে যে মানে সরকারি প্রকল্পগুলো নেওয়ার দরকার, যে পয়সা সেখানে ইয়ে করার দরকার, সেগুলোতে কিন্তু অনীহা। এবং কোনো নদী ভাঙনের যে গ্রামগুলো, সেখানে কিন্তু আমাদের না তৃণমূলের মন্ত্রী সাহেব গিয়ে একটা আশ্বাস দিচ্ছেন যে এই ভাঙন আমরা রোধে আমরা কার্যকরী ভূমিকা নেব, অথবা কেন্দ্র সরকার থেকে যারা আছেন তাদেরও কোনো ধরনের কিন্তু ভূমিকা কোনোভাবেই আসছেন না। এটা থেকে আমার মনে হয় যে আগামী দিনে আমাদের পুরো গোটা এই এলাকা, শুধুমাত্র কৃষ্ণনগর দক্ষিণ নয়, আশেপাশের যে এই যে নদী কেন্দ্রিক যে ভাঙনটা হচ্ছে, সেই ভাঙন নিয়ে সোচ্চার আন্দোলনের জায়গা তৈরি আছে এবং মানুষেরা এটার সাথে আমাদের থাকবেন। আমাদের বামপন্থী আন্দোলনের সাথে নদী ভাঙনের বিরুদ্ধে অন্তত কিছু প্রকল্প গ্রহণ করা এবং নদী পাড়ের মানুষদের সুরক্ষিত জীবন দেওয়ার জন্য বামপন্থীরা একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের মধ্যে আসছেন। আচ্ছা, বেশ, আপনি প্রকল্পের কথা বলছিলেন, আমার এই মুহূর্তে কর্মসংস্থান বিষয়ে কিছু প্রকল্পের কথা বলি। এবং রিসেন্ট আমরা আপনার ব্যাকগ্রাউন্ডে জানতেও পেরেছি যে আপনি পরিযায়ী শ্রমিকদের তাদের মানে দুঃখে, তাদের সংগ্রামের, তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আপনি পিএইচডি করেছেন সেই বিষয়ে। তো আমার এই মুহূর্তে এখন জানতে খুব ইচ্ছা করছে যে তাদের মানে পরিযায়ী শ্রমিকরা যে কত কষ্টে তাদের জীবন কাটায়, এবং রিসেন্ট রাজ্য সরকারের যুবসাথী প্রকল্প বা আপনি লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এই সমস্ত প্রকল্পগুলো আদৌ কি বাস্তবে বেকার যে সমস্ত যুবক বা যারা শিক্ষার সঙ্গে যুক্ত বা কর্মসংস্থান নিয়ে আপনি কি বলবেন, আপনাদের কি স্ট্যান্ড রয়েছে? প্রথমত যে এই যে প্রকল্পগুলো, ভাতা বা প্রকল্পের কথা বলছি, এটা আমি বিরুদ্ধ নই, কোনোভাবেই বিরুদ্ধ নই। কারণ আমরা পড়েছি জনকল্যাণকামী রাষ্ট্র যারা যেটা থাকে, যেটা আমাদের ভারতবর্ষ হচ্ছে জনকল্যাণকামী রাষ্ট্র, একদম। সে অবশ্যই নাগরিকদের জন্য, নাগরিক সুরক্ষার জন্য কিছু প্রকল্পের ব্যবস্থা করবেনই। এবং বামপন্থীরা ক্ষমতাতে আসলে তারা বরং এই প্রকল্পগুলিকে আরো জোরদার, আরো একটু ভালো মর্যাদাপূর্ণ জায়গা থেকে দেখার চেষ্টা করবেন, যেখানে 1000 টাকা 1500 টাকায় আপনার সংসার 1 মাস কোনোভাবে চলবে। ধরুন পরিযায়ী শ্রমিক নিয়ে আমি কাজ করছি, একজন শ্রমিক এখানে তার দিনমজুরি হচ্ছে 300 টাকা, তিনি কেরালাতে যদি কাজ করতে যান সেটা হচ্ছে 900 টাকা দিনের ইনকাম বলছি, সে শ্রম দিয়ে 900 টাকা উপার্জন করেন, এখানে 300 টাকা উপার্জন করেন, আর আপনি ভাতা দিচ্ছেন কত? মাসে 1500 টাকা। আপনি একবার হিসাব করে দেখুন তো, এখানে যদি 300 টাকা করেও আপনি হচ্ছে
দিনমজুরি করেন 9,000 টাকা। আপনি 9,000 টাকা পান। আর বাইরে গিয়ে যদি আপনি 1,000 টাকা করে ইনকাম করতে পারেন দিনমজুরি, তাহলে আপনি কত পাচ্ছেন? 30,000 টাকা। 9,000 30,000-এর ফারাক, ঠিক আছে? তো সেই জায়গাতে 1,500 কোন জায়গা থেকে এই যে ভয়ঙ্কর একটা ক্রাইসিস যে তৈরি হয়েছে, চাকরি নেই মানুষের কাছে, কাজ নেই, কর্মসংস্থান নেই, সেখানে এই 1,500 টাকা আসলেই কি কোনো কাজ দিতে পারবে, কোনো সহায়তা করতে পারবে? আমি তো বিশ্বাস করি না। আমি মনে করি যে এই ভাতা অবশ্যই জরুরি একটা বিষয়, যেটা জনকল্যাণকামী রাষ্ট্র করবে, কিন্তু একই সাথে সুনিশ্চিত করতে হবে অসংখ্য যে যুবক যুবতীরা রয়েছে যাদের কাছে চাকরি, কর্মসংস্থান সব থেকে জরুরি, এবং সেটার জন্য আমরা লড়াই করব। আচ্ছা। এবং আরেকটাও জিনিস আমরা লড়াই করব, যে যারা পরিযায়ী হচ্ছেন, দেখুন আজকের পৃথিবীতে মানুষ পরিযায়ন করবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা কাজের সন্ধানে, বাঁচার তাগিদে, কিন্তু তাদের সুরক্ষা বাইরে গিয়েও কতটা সুনিশ্চিত করা যেতে পারে, সেটা রাজ্য এবং কেন্দ্র সরকারের ওপরে চাপ তৈরি করাটা সব থেকে বামপন্থীদের একটি বড় প্রকল্পের মধ্যে একটি। আচ্ছা, এই মুহূর্তে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা কি বলেন তো? অনেকে বলছেন নাকি যে তৃণমূলকে সুবিধা পাইয়া এটা কি ঠিক? এইটা তো অবশ্যই মন্ত্রীর মশাই শুনলে এটা খুব লজ্জিত হবেন, যে বামপন্থীদের সাথে তাদেরকে শেষে জোট ভাবতে হচ্ছে, বা আমার তো খুবই হাস্যকর মনে হচ্ছে। এটা তো লজ্জিত হওয়ার থেকেও দেখুন, প্রথমত এই রিউমারটা আপনার কাছে যখন এসছে, সেটা আসলে এত দুর্বল বিজেপি শক্তি এখানে, তো তখন মানে তারা যখন কিছুই পাচ্ছে না, তারা ভাবছে যে মানে বামপন্থীরা তৃণমূল সরকারের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। কারণ যিনি বিজেপিতে দাঁড়িয়েছেন, তিনি কতটুকুনি মানুষের সাথে কথা বলেন, মানুষের হয়ে কথা বলেন, আর কতটুকুনি ধর্ম নিয়ে মানুষকে হিংসার কথা বলেন, সেটা সবাই জানে। আর সেই জায়গা থেকেই তারা মনে করছে যে এদের মধ্যে একটা জোটের এই গল্পটা ছড়িয়ে দিয়ে একটা আমরা ভোটকে পোলারাইজেশন করি। তো এটা একটু খুব হাস্যকর যুক্তি, এবং আগামী দিনের লড়াই আমরা বুঝতে পারবো যে আমাদের আমি সোচ্চারভাবে বলছি, এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভাতে লড়াই হচ্ছে দ্বিমুখী। এরা বামপন্থীদের সাথে তৃণমূলের লড়াই হয়ে দাঁড়াবে, কারণ এখানে কোনো অস্তিত্ব নেই বিজেপির হিংসা এবং দুর্বৃত্তের রাজনীতির। আচ্ছা, বেশ। আচ্ছা, আন্দোলন বনাম শাসন মানে সিপিআইএম মানে কি রাজপথের লড়াই, কিন্তু ভোটার চাই তাদের পরিষেবা, কি বলবেন? আরেকবার প্রশ্নটা করুন। আন্দোলন বনাম শাসন, কিন্তু ভোটাররা চান একটা পরিষেবা, কি বলবেন? সঠিক পরিষেবা দেওয়ার জন্যই তো, তাদের যে অধিকারের কথা বলার জন্যই তো আন্দোলন জরুরি। আজকে যখন যারা মানে ক্ষমতায় আছেন, তৃণমূল সরকার বলুন আর কেন্দ্রে বিজেপি সরকার বলুন, কোন ভালো প্রকল্পটি মানুষের জন্য করেছে, যেটার জন্য মানে যেটা মানুষ যে আচ্ছা আমরা খুব ভালো আছি এই সরকারের আমলে, এতগুলো তাহলে হিংসা, এতগুলো নারীদের ওপরে অত্যাচার, এরা কেন্দ্রের সরকারের বিজেপি সরকারও বিভিন্ন রাজ্যে করছে, এবং কেন্দ্র জুড়ে মানে ভয়ঙ্কর অরাজকতা হচ্ছে শাসনে থেকে, আর তৃণমূল সরকারও একইভাবে করছে। সেইখানে শাসনের আমরা শাসনে অবশ্যই আসব, বামপন্থীরাই আসলে ভবিষ্যৎ, আমরা এটা জানি এবং এটা বিশ্বাস করি। একদিন মানুষ এটা এটা 72 সালের ইতিহাস, 77 সালের সময়ের ইতিহাস, যখন কংগ্রেসের ভয়ঙ্কর চূড়ান্ত একটা ভয়াবহ শাসন চলছিল, শাসনকাল চলছিল, মানুষ কিন্তু জানেন, মানুষ সব থেকে বুদ্ধিমান, এই মানুষেরা কিন্তু বুঝে নেবেন যে শাসন কার হাতে দেবেন। আগামী দিনে একটা সেই আমাদের ওপর বিশ্বাসের জায়গা তৈরি হচ্ছে মানুষের মধ্যে। ওনারা দেখেছেন বিজেপির শাসন এবং তৃণমূলের শাসন, এবং সেখানে তাদের জন্য কোনো জনকল্যাণকর যে তাদের জন্য যে সত্যিকারের কাজ করা, সেগুলোতে তারা ব্যর্থ। আর শুধু ব্যর্থ নয়, তারা বরং এমন রাজনীতি করছে যে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সেই রাজনীতি তারা করছেন, এটা মানুষ বুঝছেন, এবং সেটার জন্য আমরা এই শাসনের থেকেও মনে করি আন্দোলন অনেক বেশি জরুরি, এবং মানুষের আন্দোলন অনেক বেশি জরুরি। আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি বলুন যে প্রথমত কেন আপনাদের ভোট দেবে? ভালোবাসার জন্য, হিংসাকে পরাস্ত করার জন্য, দুর্নীতিকে পরাস্ত করার জন্য আমাকে মানুষ ভোট দেবে। এবং এটা আমি মানুষের কাছে বিশ্বাস করি যে আজকের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা অঞ্চলে যে ধরনের ধর্মীয় বিভাজনের কথা বলে মানুষকে দূরে দূরে সরিয়ে দিয়েছে মানুষ, আমি বিশ্বাস করি মানুষ চূড়ান্ত যেমন হিংসাও করতে পারে, তার থেকে চূড়ান্ত মানুষ ভালোবাসতে পারে মানুষকে। আমি সেই ভালোবাসার ওপর বিশ্বাস করে জানি যে মানুষ আমাকে বিশ্বাস করবেন এবং ভোট দেবেন। আপনি নির্বাচনে দাঁড়িয়েছেন, হারুন বা জিতুন, আগামী 5 বছরে এই লাবণী জঙ্গি কি মানুষ কি রূপে দেখতে চায়? ছোট ছোট প্রচার করছি,
সেখানে যে ভালোবাসার যে ভরসার জায়গা আমি পাচ্ছি, এ আমার জন্য এক নতুন জায়গা। এবং আমাদের বামপন্থী যে একটা নতুন ইতিহাস রচনা হচ্ছে, মানুষের যে সেই যে জড়িয়ে ধরার যে জায়গা, যে সেই নির্মাণ হচ্ছে আমাদের বামপন্থী আন্দোলনের, সেটাও একটা বড় জায়গা। আগামী দিনে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা অঞ্চলে আমার একার লড়াই নয়, আমরা একসাথে বামপন্থীরা হাতে হাত রেখে এই যে অপশক্তি যে তৈরি হয়েছে বিজেপি এবং তৃণমূলের, তাকে মাত দেওয়া এবং তার বিরুদ্ধে মানুষের হয়ে কথা বলার লড়াইয়ে সবসময় থাকবো, এই আশ্বাসটুকুনি মানুষেরা অন্তত বুঝতে পারছেন। এবং আগামী যে যে প্রকল্পগুলো ভোটের পরেই গ্রহণ হবে, আপনি অবশ্যই জানবেন এবং আপনিও থাকবেন এই খবরগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আঞ্চলিক মানুষের কাছে এই বার্তাগুলিকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, আজকের অনুষ্ঠানের একটা শেষ প্রশ্ন এবং এটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে এই ইস্টার্ন বাংলার পক্ষ থেকে আপনাকে আমরা বলতে বলছি, আপনি বলুন যে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভাতে আপনি আপনার ভোটারদের জন্য বা এই এলাকা যারা আপনারা ভোট দেবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আপনি বলুন। 2021-এ আপনারা দেখেছেন ভয়াবহ একটা নির্বাচনে দুটি ভয়ঙ্কর শক্তি, দক্ষিণপন্থী শক্তিকে, যারা মানুষের কথা না ভেবে তারা শুধুমাত্র রাজনীতির কারণে ধর্মীয় বিভাজন, মানুষের প্রতি মানুষের হিংসা, এগুলোর সংরচনা করেছে। একটা দল বলছে যে আমাকে ভোট না দিলে তোমরা সুরক্ষিত থাকবে না, আরেকটা দল বলছে চলো আমাকে ভোট দাও, একদম হিন্দুরা এক হও, ঠিক আছে, যে একত্রিত হয়ে আমরা একটা খুব ওদের দেখে নেবো। এটা তো হিংসা করে রাজনীতি করা, এটা তো ঘৃণা, মানুষের মধ্যে ঘৃণা ছড়িয়ে রাজনীতি করা। আমি বলবো বামপন্থীদেরকে আপনারা বামপন্থীদের পাশে থাকুন। আপনাদের নিজের ঘরের মেয়ে, জলঙ্গি পাড়েই আমার বড় হওয়া, প্রেম, কৃষ্ণ নাম, কীর্তন, জারি গান, আমাদের যে গজল, এগুলো সব একত্রিত করে আমাদের বড় হওয়া। এর মধ্যে কোনোদিন কোনো হিংসার জায়গা ছিল না এইগুলোর জন্য। এবং আপনারা যে প্রত্যেক দিনের এই জীবনে আজকে তৃণমূল যে ধরনের, এখানে কোনো বড় বিশ্ববিদ্যালয় কোনো হয়নি, কোনো হসপিটাল, বড় হসপিটাল, আপনার চিকিৎসা যদি আপনি 10টার পরে আমাদের হেলথ সেন্টারগুলোতে যান, আপনি চিকিৎসা পাবেন না ঠিক মতো করে। আপনার স্কুলগুলো একটা একটা করে বন্ধ হয়ে যাচ্ছে। বেসরকারি স্কুলে আমাদের শ্রমজীবী মানুষের মায়েরা তার সন্তানকে বেসরকারি স্কুলে পাঠাচ্ছে, কারণ সরকারি স্কুলে মাস্টারমশাই নেই। তো এই তৃণমূল যে অপব্যবস্থা, উন্নয়নের নাম দিয়ে যে খোকলা একটা মানে পরিষেবা তৈরি করেছে, তার বিরুদ্ধে আপনারা ভোট দিন। আর আপনারা ধর্মীয় হানাহানি আর হিংসার রাজনীতি যে বিজেপি তৈরি করেছে, মানুষের মধ্যে যে বিভেদের জায়গা তৈরি করেছে, তার বিরুদ্ধে এক কাট্টা হয়ে আপনারা ভোট দিন। আচ্ছা আচ্ছা, বেশ, আপনাকে আমাদের এই ইস্টার্ন বাংলা পক্ষ থেকে অবশ্যই শুভেচ্ছা রইল। আমাদের অনুষ্ঠান আজ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ, লাল সালাম।